My dear students, how are you? Hope all of you are fine and staying at home. I am also fine. All of you know, for the reason of COVID-19, we are not taking our classes in the classroom, but we are taking our classes in our online classroom. Welcome to our online English classes conducted by Borchapa Indian Adarsh Degree College, Nuwanagar, Monordi, Norshundi. I introduce myself. I am Shourab Roy, lecturer in English, Borchapa Indian Adarsh Degree College, Nuwanagar, Monordi, Norshundi. Now I am taking online classes on the topic of theme writing. Okay, look at the board. Theme writing. Theme writing is a new topic. To say something about theme writing, I write here 5 questions. I discuss all of those questions. Okay. The first question is, what is theme writing? And the second, how to write a theme. Third, how many pages should I write? Fourth, how it comes in the exam. Fifth, is it comes from our textbooks or out of textbook? Actually, I'm not sure the writing is clear or not. It will be better to concentrate my voice. I think my voice is very much clear. Okay, now come to the first question. What is theme writing? Here I discuss the definition of theme. What is theme writing? Look, I here write the definition of theme writing. The central idea or topic or a point of a story, essay or poem is called theme. What is theme writing? The central idea or topic or point of a story, essay or a poem is called theme. অর্থাৎ কোনো গল্প, রচনা বা কবিতার মূল বিষয়বস্তু বা ধারণাকে থিম বলা হয়। আমি আবার বলছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। কোনো গল্প, রচনা বা কবিতার মূল বিষয়বস্তু বা ধারণাকে থিম বলা হয়। আশা করি থিমের সঙ্গে তোমরা পেয়ে গেছো। এবার আসো দ্বিতীয় প্রশ্নে, হাউ টু রাইট এ থিম। কিভাবে একটি থিম লিখতে হয়? থিম লেখার নিয়মাবলী। এখানে দেখো লেখা আছে থিম লেখার নিয়মাবলী। থিম কিভাবে লিখতে হবে? দেখো প্রথম পয়েন্টে কি আছে, থিমটি যথাসম্ভব সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট রাখতে হবে। এখানে অল্প কথায় মূল বিষয়বস্তুটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। এখানে অল্প কথায় মূল বিষয়বস্তুটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। দ্বিতীয় পয়েন্টে দেখো কি আছে, থিমে কোনো ফ্রেজ, সিমিলি, মেটাফোর, কোটেশন ব্যবহার করা যাবে না। কি কি ব্যবহার করা যাবে না? দেখো, ফ্রেজ, সিমিলি, মেটাফোর, কোটেশন এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে তৃতীয় পয়েন্টে কি আছে দেখো, অবশ্যই ওয়ার্ড লিমিট অনুসারে থিম লিখতে হবে। ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে, কত ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, ওই অনুসারে আমাদেরকে অবশ্যই থিমটি লিখতে হবে। এটা খুব বেশি বড় করা যাবে না। ওয়ার্ড লিমিটটি কত থাকতে পারে? আচ্ছা, আমরা এটা তৃতীয় কোশ্চেনে আমরা এটা আলোচনা করব। দেখো তৃতীয় কোশ্চেনে চলে যাই। হাউ মেনি পেজেস শুড আই রাইট? নট হাউ মেনি পেজেস, ইট অনলি হাফ পেজেস। এটা হাফ পেজও হবে না, হাফ পেজ থেকে আরো কম হবে। কম হবে কেন বলছি? দেখো, আমরা একটু যদি প্রশ্নে যাই, থিম প্রশ্নে কিভাবে আসে দেখো, রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোইং পয়েম, নট মোর দেন 50 ওয়ার্ডস। নট মোর দেন 50 ওয়ার্ডস। 50 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। তো 50 ওয়ার্ড যদি হয়, তাহলে একটা সেন্টেন্সে যদি 8টা বা 10টা করে ওয়ার্ড হয়, তাহলে আমাদের 5টা কি 6টা সেন্টেন্স হয়। 50 ওয়ার্ড এখানে বলা আছে, তো আমরা 60, 65 এরকম যেতে পারি। তো আমরা যখন আসলে পরীক্ষায় খাতা দেখবো, তখন কিন্তু আমরা গুনে গুনে লিখবো না। স্যার গুনে গুনে লিখতে হবে নাকি স্যার? 50 ওয়ার্ডের কথা বলা আছে এখানে। না, আসলে গুনে গুনে লেখার দরকার নেই। তোমরা 60 বা 65 বা অ্যারাউন্ড 50 এরকম কিছু কম বা বেশি হতে পারে। তো আমরা একটা যখন খাতা দেখবো, তখন মোটামুটি একটা আইডিয়া থাকবে যে 50 ওয়ার্ডের জন্য সর্বোচ্চ হাফ পেজ হতে পারে। তো তুমি সর্বোচ্চ হাফ পেজের ভিতরে লেখার চেষ্টা করবা। হাফ পেজ থেকে কম হলেও সমস্যা নেই, কিন্তু হাফ পেজ থেকে বেশি যেন না হয়। হাফ পেজে বেশি হয়ে গেলে এখানে কিন্তু থিমটা সুন্দরভাবে ফুটে উঠবে না। ফুটে এখানে কি বলা হয়েছে দেখো, প্রথমটাই
অল্প কথায় মূল বিষয়বস্তুটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। এখানে আমাদের অল্প কথায় লিখতে হবে। তো 50 ওয়ার্ড অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কত ওয়ার্ড কতটুকু পেজ কি হবে আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমাদের 4 নম্বর প্রশ্নে, হাউ ইট কামস ইন দা এক্সাম, এটা পরীক্ষায় কিভাবে আসবে। তো এই যে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, আমি এটা পড়ছি তোমাদের জন্য। রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোইং পয়েম, নট মোর দ্যান 50 ওয়ার্ডস। নিচে কবিতাটির থিম লিখো, 50 ওয়ার্ডের বেশি হবে না। এখানে কত নম্বর আছে দেখো, 8 নম্বর। 8 নম্বর এই থিমটি ইউনিট 4 লেসন 3 এর একটি থিম। এখানে একটা কবিতা ইউনিট 4 এর লেসন 3 তে আছে, ট্রাফিক পুলিশ নামে। তো এইভাবে থাকবে, তোমাদের কবিতাটা নিচে এইভাবে দেওয়া থাকবে। তো কবিতাটা পড়ে ভালোভাবে বুঝে আমাদেরকে থিমটা লিখতে হবে। তো দেখো আমি কবিতাটা একটু পড়ছি। Amidst killers speeds I stand, facing the traffic, stretching my hand. I am seen on kids' books and cartoons everywhere, educating people and asking them to beware of the erratic traffic and the signboards seen on almost all the roads. এই কবিতাটা তোমরা ইউনিট 4 লেসন 3 তে পেয়ে যাবা। ট্রাফিক পুলিশ নিয়ে একটা কবিতা, ট্রাফিক পুলিশের সম্পর্কে এখানে কবিতাতে বলা হয়েছে। তো চলো আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। Is it comes from our textbook or out of textbook? এটা কি টেক্সট বুক থেকে আসবে না টেক্সট বুকের বাইরে থেকে আসবে? এটা কি সিন থাকবে না আনসিন থাকবে? আসলে এটা টেক্সট বুক থেকেও আসতে পারে, আবার টেক্সট বুকের বাইরে থেকেও আসতে পারে। তোমার টেক্সট বুকের বাইরে থেকেও যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের 5টা কিংবা 6টা থিম টেক্সট বুকের বাইরে থেকে পড়লেই হবে। আর টেক্সট বুকের ভিতরে তোমার 10টার মতো থিম আছে। তো মোট আমাদের যদি 14 কি 15টা থিম যদি আমরা পড়ে রাখি তাহলে আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর টেক্সট বুকের ভিতর থেকে আসুক বা বাইরে থেকে আসুক, যখন আমরা এটা পড়া থাকবে 10 থেকে 15টা থিম পড়া থাকলে আমাদের যদি আমরা মুখস্থ করে নেই বা জিনিসটা ভালোভাবে বুঝে আয়ত্ত করে, মুখস্থ করাটা আমি উৎসাহিত করবো না তোমাদেরকে। তোমরা থিমটা ভালোভাবে পড়বা, পুরোটা কবিতা পড়ার চেষ্টা করবা, পড়ে এখানে কি বোঝাতে চেয়েছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করবা। তারপরে নিজে নিজে লেখার চেষ্টা করবা, নিজে বানিয়ে লেখার চেষ্টা করবা, চর্চা করবা। তোমরা প্রথম দিন হয়তো পারবে না, দ্বিতীয় দিন প্রথম দিন হয়তো একটু পারবা, দ্বিতীয় দিন তার চেয়ে বেশি, তৃতীয় দিন তার চেয়ে বেশি। এভাবে যখন তোমরা প্রতিদিন চর্চা করবা, এক একটা কবিতার থিম লেখার চর্চা করবা, এবং এটা কি কারেক্ট হলো না না হলো সেটা কিভাবে বুঝবো? এখন এই তোমরা প্রতিদিন একটা করে থিম লিখবা, 2 দিন পরে তুমি এটা নিজেই চেক দিবা। তুমি যখন নিজে চেক দিবা তখন নিজের ভুলগুলো তুমি নিজেই ধরতে পারবা। তোমার কিন্তু ধরো এখানে যে আমাদের 8 থেকে 10টা ভুল হলো, 8 থেকে 10টা ভুল হলো, তুমি যদি 10টা ভুল নাও ধরতে পারো, তুমি অ্যাটলিস্ট 5টা ভুল ধরতে পারবা। তো এভাবে যখন তুমি নিজে নিজে লিখে 2 দিন বা 3 দিন পরে নিজের খাতা নিজেই তুমি কারেকশন করবা, তখন তুমি নিজের ভুলগুলো নিজেই ধরতে পারবা। কিন্তু আমাদের প্রতিদিনের লেখার চর্চা করতে হবে, অভ্যাসটা রাখতে হবে। তাহলে যে কোনো থিম আসো, বই থেকে আসো বা বইয়ের বাইরে থেকে আসো, খুব সহজে আমরা এটা আনসার করতে পারবো এবং 8 নাম্বার পরীক্ষায় তুলতে পারবো। তো এটাও মোটামুটি বুঝতে পেরেছ যে এটা বই থেকেও আসতে পারে, আবার বইয়ের বাইরে থেকেও আসতে পারে। তো আরেকটা প্রশ্ন আমি এখানে বাদ দিয়ে রেখে গেছি যে থিমটি কবিতা থেকে আসবে নাকি স্টোরি থেকে আসবে। দেখো এখানে কিন্তু আছে যে কবিতা আছে, এখানে পোয়েম আছে, তাহলে স্টোরি আকারে আসবে না পোয়েম আকারে আসবে? এটা আসলে পোয়েম আকারেও আসতে পারে, আবার স্টোরি আকারেও আসতে পারে। তো স্টোরি আকারে আসলে তো আমাদের সামারি রাইটিং লিখে অভ্যস্ত, তো আমাদের জন্য খুব সহজ হবে। সামারি মতো যেহেতু লিখে অভ্যস্ত, তাহলে স্টোরি আকারে আসলে আমাদের জন্য লেখা খুব সহজ হবে। আর যদি কবিতা থেকে আসে তাহলে কবিতার বিষয়বস্তুটা ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, বুঝে আমাদেরকে আনসার করতে হবে। তো বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা বেশিরভাগই দেখতে পাবো যে থিম কবিতা থেকেই বেশি এসেছে। তাহলে আমরা পোয়েমের দিকে একটু বেশি জোর দিব। তো এটা হচ্ছিল 6 নাম্বার, এটা আমি লিখি নাই, এটা তোমরা একটু অ্যাড করে নিও। তো এই ছিল হচ্ছে মোটামুটি প্রশ্নগুলো।
তোমাদের কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর যখন আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, এবং তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো থিম রাইটিং জিনিসটা কি, কত ওয়ার্ডে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কই থেকে আসবে, কিভাবে আসবে, এই জিনিসগুলো। এবার আসো পরীক্ষায় এটা কিভাবে থাকবে। দেখো পরীক্ষায় কিভাবে থাকবে, আমি একটু আগেও পড়েছি, তারপরে পড়ছি। দেখো পরীক্ষায় কিভাবে থাকবে, এটা সবার লাস্টে থাকবে। 11 নম্বর প্রশ্নে এই থিম রাইটিংটা থাকবে। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে সবার লাস্টে, একবারে সবার লাস্টে। দেখো, রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোইং পয়েম, নট মোর দেন 50 ওয়ার্ডস। 50 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। নিচের কবিতার থিমটি তোমরা লিখো। নাম্বার থাকবে 8। এই কবিতার থিমটা তোমাদেরকে লিখতে হবে। তো আমি বলছেন যেটা ইউনিট 4 এর লেসন 3 তে ট্রাফিক পুলিশের সম্পর্কে এখানে একটি কবিতাটা ছিল। এই কবিতাটা তোমরা দেখো একটু, আমি এখানে কবিতাটা পড়ছি, পড়ে এটা আমরা কিছু বুঝতে পারি কিনা দেখো। আমি হয়তো 1 2 3 4 5 6 প্রথম 6 লাইন পড়েছিলাম, আমি পর থেকে পড়ছি। দেখো, so that you are said I see each one of you, but my sweet, my plight, and the road see who, be it sunny or rainy, for your safety I must be vigilant and agile on the middle, standing erect, fit as a fiddle. Oh my hearts, oh my head aches, oh look at the weather, such unpredictable days. But I cannot swear, I must be on duty. I care for your safety, be it noisy or dusty, be it sunny or rainy. I must be on duty. I care for your safety. এই ছিল প্রশ্নটা। তো এই প্রশ্নটা কিভাবে এখন থিম লিখতে হবে চলো আমরা একটু আলোচনা করি। তোমরা যখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, এরকম একটা ডেমো এখানে দেওয়া আছে। দেখো, প্রথমে আমরা লিখে নিব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 11। আমরা একটা ফ্রেশ পেজে, হাফ পেজের মতো করে লিখবো আমরা। দেখো কি বলা হয়েছে এখানে, the poem highlights the duties and responsibilities and hazards of a traffic police. এই কবিতাটি তুলে ধরেছে একজন ট্রাফিক পুলিশের দায়িত্ব, কর্তব্য এবং বিপদ সম্পর্কে নিয়ে। A traffic police always stand on the roads. একজন ট্রাফিক পুলিশ সবসময় রাস্তায় দাঁড়িয়ে থাকে, and tries to control the vehicles, এবং তার যানবাহনগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। He works hard, সে কঠিন পরিশ্রম করে, either in the sun, হয় রোদ্রে, or in the rain, অথবা বৃষ্টিতে। He has to be active, তাকে অ্যাক্টিভ হতে হয়, vigil, সতর্ক হতে হয়, and fit, এবং ফিট থাকতে হয়। To perform his duties, তার দায়িত্বগুলো করতে গিয়ে, he hides his own sweat and sorrows, সে তার নিজের দুঃখ দুর্দশাগুলো লুকায়। He knows that, সে জানে যে, he is committed care only for the people's safety, সে প্রতিজ্ঞাবদ্ধ শুধুমাত্র লোকজনের নিরাপত্তা দান করার জন্য। Thus the theme of the poem is the sincerity of the traffic police. এই কবিতাটি এভাবে ট্রাফিক পুলিশের সচেতনতা সম্পর্কে তুলে ধরেছে। ট্রাফিক পুলিশের সিনসিয়ারিটি, দায়িত্ব, কর্তব্য এবং সচেতনতা তুলে ধরেছে। তো এটা দেখো, এটা যখন আমরা লিখেছি তখন কিন্তু এটা 1 2 3 4 5 6 7 8 প্রায় 8 লাইনে চলে গেছে। 8 লাইনে আবার 50 ওয়ার্ডের উপরে হয়তো হতে পারে। তো সেভাবে আমরা গুনবো না, আমরা দেখবো যে আমরা এটা কতটুকু হাফ পেজ হয়েছে না হাফ পেজ থেকে বেশি হয়েছে। মোটামুটি একটা ধারণা নিয়ে আমাদেরকে হাফ পেজের ভিতরে থিম রাইটিংটা শেষ করতে হবে। এটা 50 পেজের উপরে হলো সমস্যা নেই, আমরা হাফ পেজের ভিতরে অ্যারাউন্ড 60-65। তো এই ছিল মোটামুটি থিম রাইটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমরা না বুঝতে পারো আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি আমার সাথে মতো বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।